নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা এনসিইআরটি ইউনিট 3 চ্যাপ্টার 9 অর্থাৎ বায়োকেমিস্ট্রি পোর্শন আলোচনা করছিলাম। অলরেডি ডিফারেন্ট টপিকস নিয়ে আমি আলোচনা করেছি এবং লাস্ট যে আলোচনা করছি এনজাইম সম্পর্কে। এনজাইম যেহেতু হিউজ একটি অংশ, তো সেই কারণের জন্য মোট 3টে ক্লাসে আমি এনজাইম সম্পর্কে আলোচনা করার টার্গেট করেছি। প্রথম ক্লাসে অ্যাক্টিভেশন এনার্জি, তার সঙ্গে সঙ্গে এনজাইমের স্ট্রাকচার এবং কিছু এরকম কিছু বেসিক আইডিয়া তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাকশন, অর্থাৎ এনজাইমের অ্যাক্টিভিটিকে কোন কোন ফ্যাক্টর প্রভাবিত করে, টেম্পারেচার কিভাবে এনজাইমের কাজকে প্রভাবিত করে, পিএইচ কিভাবে করে, কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট ঘনত্ব কিভাবে করে এবং বাইন্ডিং অফ স্পেসিফিক কেমিক্যাল মানে ইনহিবিটর কিভাবে করে। দেখো, ইনহিবিটর হলো এমন এক রকমের কেমিক্যাল, তো তারা প্রধানত এনজাইমের টার্সিয়ারি স্ট্রাকচারকে পরিবর্তিত করে দেয় এবং টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যেই প্রধানত অ্যাক্টিভ সাইট থাকে এবং ইনহিবিটরের প্রধান টার্গেট থাকে এই অ্যাক্টিভ সাইটের ওপর। কিন্তু ঘটনা হচ্ছে ডিফারেন্ট টাইপের ইনহিবিটর আছে, তারা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তো কিভাবে এনজাইমের কাজ এইভাবে এফেক্টেড হয়, তো এই সম্পর্কেই আমরা আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব এনজাইম কনসেন্ট্রেশন সম্পর্কে, এবং এনজাইম কনসেন্ট্রেশনের সঙ্গে রিলেটেড একটি টার্ম আছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। তো এই সম্পর্কে আমরা একদম স্পেসিফিক বা ক্লিয়ার আইডিয়া নেব। দেখো, যখনই কনসেন্ট্রেশন বা ঘনত্বের কথা এলো, তখন দুই ধরনের ঘনত্ব আমাদের মাথাতে স্ট্রাইক করে। একটা হলো এনজাইম কনসেন্ট্রেশন এবং আর একটা হলো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ধরে রাখো কোনো একটা পার্টিকুলার মিডিয়াম আছে, এটা কোনো একটা পার্টিকুলার জায়গা আছে এবং এই জায়গাতে আমরা অনেকগুলো সাবস্ট্রেট দিয়েছি। তাহলে এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? সো দিস আর দ্য সাবস্ট্রেট। এবং একটা পার্টিকুলার কন্টেইনারে যখন অনেক সাবস্ট্রেট আছে যার উপর এনজাইম কাজ করবে এবং ক্রমশ এতে আমরা এনজাইম অ্যাড করছি, প্রথমবার অ্যাড করলাম, এইভাবে অ্যাড করলাম। তো যত আমরা এনজাইম এই স্পেসিফিক সাবস্ট্রেটে যত আমরা অ্যাড করব, তত কি হবে? তত ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তত কিন্তু বাড়বে। অর্থের পরিমাণ যত বাড়বে, তত রেট অফ কেমিক্যাল রিয়াকশন কিন্তু তত বাড়বে। সুতরাং দেখো, এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা যদি এনজাইম কনসেন্ট্রেশন ধরি, অর্থাৎ এবং ওয়াই অ্যাক্সিস ওয়াইজ যদি আমরা ভেলোসিটি ধরি, তাহলে বিষয়টা কেমন হবে? সুতরাং ভেলোসিটি যদি আমরা ধরি, তাহলে যত এনজাইমের কনসেন্ট্রেশন যত আমরা বাড়াবো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াইজ এনজাইম, তাহলে যত আমরা এনজাইমের কনসেন্ট্রেশন বাড়াবো তত কিন্তু ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তত বাড়বে। অর্থাৎ এই জায়গাতে দেখো, এনজাইমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, আবার বাড়াচ্ছে, আবার এক্ষেত্রে বাড়াচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াইজ। তাহলে ক্রমশ কি হচ্ছে? রিয়াকশনের গতিবেগ ক্রমশ বাড়ছে। তাহলে কোনো পার্টিকুলার ক্ষেত্রে অর্থাৎ ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যদি এনজাইম কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, যত এনজাইম কনসেন্ট্রেশন বেশি হবে তত কিন্তু ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বেশি হবে। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। প্রধানত এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এনজাইমের কাজে কিভাবে প্রভাবিত করে। দেখো, ধরো কোনো একটা পার্টিকুলার মিডিয়াম আছে এবং এই মিডিয়ামে আমরা দেখতে পাচ্ছি যে 4টি এনজাইম আছে, 1 2 3 4, এবং আমরা সাবস্ট্রেট দিচ্ছি। যত আমরা সাবস্ট্রেট দেব তত কি হবে? ইনিশিয়াল স্টেজে প্রধানত ভেলোসিটি অফ দ্য রিয়াকশন প্রথমে বাড়বে। তাহলে ইনিশিয়াল স্টেজে প্রথম যখন আমরা সাবস্ট্রেট দেব তখন কি হবে? ইনিশিয়াল স্টেজে ভেলোসিটি কিন্তু ক্রমশ বাড়বে। সো ভেলোসিটি উইল বি প্রপোর্শনাল টু দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এবং তারপরে কিন্তু ধীরে ধীরে এই ভেলোসিটি কিন্তু একটা স্ট্যাটিক কন্ডিশনে চলে আসবে। এর কারণটা কি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4টে এনজাইম আছে, আমরা সাবস্ট্রেট দিচ্ছি, কিন্তু এই 4টে এনজাইমই একটা সময়ে সাবস্ট্রেট দ্বারা স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে বাকি যতই আমরা সাবস্ট্রেট দিই না কেন, যেহেতু এক্সেস আর এনজাইম থাকবে না, সেই জন্য রিয়াকশনের গতিবেগ বাড়বে না। এবং এই কারণের জন্য আমরা এই গ্রাফকে অনেকটা এরকম টাইপের আমরা একটা গ্রাফ পাবো। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন ধরবো তখন আমরা এরকম একটি গ্রাফ পাবো। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস ওয়াইজ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাহলে সাবস্ট্রেট ঘনত্ব যত আমরা বাড়াবো তত কি হবে? ভেলোসিটি অফ দ্য রিয়াকশন মানে রিয়াকশনের গতিবেগ তত ক্রমশ বাড়তে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে, তো এটা হচ্ছে সেই স্পেসিফিক লেভেল, যে লেভেলে গিয়ে এই বিক্রিয়ার গতিবেগ কিন্তু আর বাড়বে না, কিন্তু ম্যাক্সিমাম ভেলোসিটি। সো দিস ইজ কল্ড ভি ম্যাক্স। অর্থাৎ এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, অর্থাৎ দেখো এক্ষেত্রে এক্স অ্যাক্সিস ওয়াইজ যদি আমরা ধরি, তাহলে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কি হচ্ছে? বিক্রিয়ার গতিবেগ ভি ম্যাক্স হচ্ছে। কারণ এক্ষেত্রে যতগুলো সাবস্ট্রেট আছে, যত এনজাইম আছে, সমস্ত এনজাইম সাবস্ট্রেট দ্বারা স্যাচুরেটেড হয়ে গেছে। এরপরে তুমি যতই সাবস্ট্রেট বাড়াও, এই জায়গাতে আমি আরো সাবস্ট্রেট বাড়াচ্ছি, কিন্তু রিয়াকশনের গতিবেগ আর কিন্তু বাড়বে না, কারণ ইচ এনজাইম, সো এনজাইম আর এক্ষেত্রে আর এক্সেস নেই, সো নো ফ্রি এনজাইম। এই জায়গাতে কিন্তু আর কোনো ফ্রি এনজাইম থাকবে না। সেই কারণের জন্যই প্রধানত ভেলোসিটি এক্ষেত্রে আর কিন্তু বাড়বে না, রাইট? যতই আমি সাবস্ট্রেট বাড়াই কিন্তু ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তত বাড়বে না। তাহলে দেখো, এক্ষেত্রে মাইকেলিস এবং মেন্টেন একটা কনস্ট্যান্ট দিলেন। তারা বললেন
যে নির্দিষ্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কোনো বিক্রিয়ার গতিবেগ মানে এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত কোনো বিক্রিয়ার গতিবেগ হাফ অফ ভিম্যাক্স হয়ে যায়, তো তাকেই আমরা বলবো Km বা মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। তাহলে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট কিন্তু আর কিছুই নয়, এটা হলো একটা স্পেসিফিক সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে দেখো এক্স অ্যাক্সিসে আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন লিখেছি, তাহলে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে প্রধানত এই ভেলোসিটি প্রধানত হাফ অফ ভিম্যাক্স হয়ে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হয়ে যায়, তো একেই আমরা বলবো Km। এই জায়গাতে দেখো এনজাইম প্লাস সাবস্ট্রেট নিজেদের মধ্যে রিয়াকশন করছে, মানে এনজাইম এবং সাবস্ট্রেট প্রধানত কম্বাইন করে হাই এনার্জি স্টেট বা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, এবং K1 এবং K2 কে আমরা বলবো রেট কনস্ট্যান্ট। তাহলে E প্লাস এস ইএস এ পরিণত হচ্ছে, এক্ষেত্রে রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, আবার ইএস ভেঙে যাচ্ছে E প্লাস এস এ, তাহলে রেট কনস্ট্যান্ট হচ্ছে কি K-1। বিভিন্ন বইতে তোমরা প্রধানত এই টার্মিনোলজিগুলো দেখবে। আবার দেখো ইএস এক্ষেত্রে ভেঙে যাচ্ছে, তাহলে এনজাইম প্লাস প্রোডাক্টে ভেঙে যাচ্ছে, তো এক্ষেত্রে যে রেট কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে K2। সুতরাং K1, তাহলে দেখো K1, K-1 এবং তার সঙ্গে সঙ্গে K2 এগুলো কিন্তু রেট কনস্ট্যান্ট, রাইট? K1, K-1 এবং তার সঙ্গে সঙ্গে K2, তো এগুলোকে আমরা বলবো রেট কনস্ট্যান্ট, রাইট? সো দে আর রেট কনস্ট্যান্ট। এবং এই জায়গাতে দেখো এক্ষেত্রে যে K2 আছে, তো এই K2 ভ্যালুকেই আমরা বলবো K ক্যাট, তো K2 কেই কি বলা হবে? K ক্যাট। তাহলে কোনো এনজাইমের ক্ষেত্রে K ক্যাট যত বেশি হবে বা K2 যত বেশি হবে, তত কিন্তু প্রোডাক্ট তৈরি হওয়ার পরিমাণ কিন্তু অনেক বাড়বে। এবং আমরা যে দেখলাম যে Km ভ্যালু, তো Km ভ্যালু কেন এত বেশি ইম্পর্টেন্ট দেখো, বিজ্ঞানে মাইকেলিস এবং মেন্টেনের একে কনস্ট্যান্ট বলা হয়। কোনো পার্টিকুলার এনজাইমের ক্ষেত্রে Km ভ্যালু কিন্তু স্পেসিফিক থাকে। আবার বলছি, কোনো নির্দিষ্ট এনজাইমের ক্ষেত্রে Km ভ্যালু কিন্তু স্পেসিফিক থাকে। কোনো পার্টিকুলার এনজাইমে Km যদি বেশি হয়, জানবে যে হাই অ্যাফিনিটি, সেটা সাবস্ট্রেটের প্রতি হাই অ্যাফিনিটি। তার মানে কি, ধরা যাক কোনো একটা পার্টিকুলার এনজাইম আছে এবং এনজাইমের এটা অ্যাক্টিভ সাইট এবং সহজেই এক্ষেত্রে সাবস্ট্রেট তার সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে যে সমস্ত এনজাইমের Km ভ্যালু বেশি কোনো পার্টিকুলার সাবস্ট্রেটের সাপেক্ষে, তাহলে জানবে যে সেক্ষেত্রে হাই অ্যাফিনিটি থাকবে। এবং যেক্ষেত্রে Km ভ্যালু যেক্ষেত্রে কম হবে কোনো পার্টিকুলার সাবস্ট্রেটের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু তার অ্যাফিনিটি ওই সাবস্ট্রেটের প্রতি কিন্তু লো হয়ে যাবে, রাইট? তাহলে Km ভ্যালু যদি বেশি হয়, তাহলে কোনো সাবস্ট্রেটের প্রতি তার অ্যাফিনিটি বেশি থাকবে, অর্থাৎ সহজেই সেটা সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে, রিয়াকশন করবে। এবং তার সঙ্গে সঙ্গে Km ভ্যালু যদি কম হয়, তাহলে সাবস্ট্রেটের প্রতি অ্যাফিনিটি লো হবে। এবং এক্ষেত্রে আমরা যে গ্রাফ আমরা যেটা দেখলাম, তো গ্রাফ আমরা যেটা দেখলাম, তো এই গ্রাফেতে কিছু কিছু টার্মিনোলজি আমাদেরকে পড়তে হবে। তো ফার্স্ট অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন এবং তার সঙ্গে সঙ্গে স্টেডি স্টেট। সো রেট অফ রিয়াকশন, একদম ইনিশিয়াল স্টেজে আমরা দেখেছিলাম রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। যত সাবস্ট্রেট ঘনত্ব বাড়াবো তত কিন্তু রিয়াকশনের গতিবেগ বাড়ছে, অর্থাৎ এই যে জায়গাতে দেখো সাবস্ট্রেট ঘনত্ব যত আমরা বাড়াচ্ছি তত রিয়াকশনের গতিবেগ বাড়ছে, তাহলে একেই আমরা বলবো ফার্স্ট অর্ডার রিয়াকশন। এরপরে আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন। তো জিরো অর্ডার রিয়াকশন মানে কি, যখন এনজাইম, সো অল এনজাইম আর স্যাচুরেটেড, বাই সাবস্ট্রেট। আচ্ছা, এই জায়গাতে তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, সো দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর এটা হচ্ছে তাহলে জিরো অর্ডার রিয়াকশন, অর্থাৎ এক্ষেত্রে সমস্ত এনজাইম সাবস্ট্রেট দ্বারা অকুপাইড হয়ে গেছে। আর তাহলে আমরা স্টেডি স্টেট আমরা কাকে বলবো, যখন হয় তো তখনই তাকে আমরা বলবো স্টেডি স্টেট। তার মানে এনজাইম প্লাস সাবস্ট্রেট, দেখো এক্ষেত্রে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হচ্ছে, আবার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আবার এনজাইম প্লাস সাবস্ট্রেটে ভেঙে যাচ্ছে। তো এই ঘটনা যে ফরমেশন, রেট অফ ফরমেশন অফ দ্য এনজাইম সাবস্ট্রেট এন্ড অলসো ইকুয়াল টু দ্য ব্রেকডাউন অফ দ্য এনজাইম সাবস্ট্রেট, তো একেই আমরা বলবো স্টেডি স্টেট, রাইট? তাহলে কোনো এনজাইম দ্বারা কন্ট্রোল রিয়াকশনের ফার্স্ট অর্ডার রিয়াকশন কাকে বলে, জিরো অর্ডার রিয়াকশন কাকে বলে, স্টেডি স্টেট কাকে বলে আমরা দেখলাম। এবং মাইকেলিস মেন্টেন ইকুয়েশন একটু লিখি, দেখো V0 ইজ ইকুয়াল টু Vmax ইন্টু S, V0 ইজ ইকুয়াল টু Vmax ইন্টু S বাই Km প্লাস S। এটা হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, রাইট? সো V0 ইজ ইকুয়াল টু Vmax ইন্টু S বাই Km প্লাস S। এবং এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে Km সমান সাবস্ট্রেট ঘনত্ব। তো Km আর কিছুই নয়, Km প্রকৃতপক্ষে একটা সাবস্ট্রেট ঘনত্ব। কিভাবে করা হয় এটা তোমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবে, যে Km মানেই সাবস্ট্রেট ঘনত্ব। তো এই যে অংশগুলো, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, একটুখানি মাথায় রাখবে।
এইগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া ক্লিয়ার রাখা গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দেখলাম যে এনজাইম প্রধানত নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মডেল অফ এনজাইম অ্যাকশন। তো এনজাইম কিভাবে কাজ করে এই সম্পর্কে দুটো বিখ্যাত মডেল আছে, একটি হলো লক অ্যান্ড কি হাইপোথেসিস এবং আরো একটা ইনডিউসড ফিট মডেল। এক্ষেত্রে আমরা দেখব যে লক অ্যান্ড কি হাইপোথেসিস এবং তার সঙ্গে সঙ্গে ইনডিউসড ফিট মডেলে কি বলা হচ্ছে। দেখো, লক অ্যান্ড কি হাইপোথেসিস এবং ইনডিউসড ফিট মডেলে কিছু বেসিক ডিফারেন্স আছে। দেখো, লক অ্যান্ড কি হাইপোথেসিসে এটা বলা হচ্ছে যে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে, আবার ইনডিউসড ফিট মডেলেও কিন্তু এটা বলা হচ্ছে যে এনজাইমের একটা স্পেসিফিক অ্যাক্টিভ সাইট থাকে এবং এই অ্যাক্টিভ সাইটের সঙ্গেই প্রধানত সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইট যুক্ত হয়। তো লক অ্যান্ড কি হাইপোথেসিসে এটা বলা হচ্ছে যে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট থাকে, তো এই অ্যাক্টিভ সাইট প্রধানত সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয় এবং এই অ্যাক্টিভ সাইট প্রকৃতপক্ষে একটা রিজিড স্ট্রাকচার, সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইটের সঙ্গে কমপ্লিমেন্টারি এবং সেই কারণের জন্য সহজেই এরা অ্যাক্টিভ সাইট মানে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে খুব সহজেই এরা কিন্তু ফিক্সড হয়ে যায়। তাহলে দেখো, লক অ্যান্ড কি হাইপোথেসিস প্রথম কে দিয়েছিলেন? লক অ্যান্ড কি হাইপোথেসিস দিয়েছিলেন বিজ্ঞানী এমিল ফিশার। এবং লক অ্যান্ড কি হাইপোথেসিসে এটাই বলা হচ্ছে যে অ্যাক্টিভ সাইট অ্যাকচুয়ালি একটা রিজিড স্ট্রাকচার এবং অ্যাক্টিভ সাইট বাইন্ডস উইথ অনলি ওয়ান টাইপ অফ সাবস্ট্রেট, এবং এটা বলা হচ্ছে যে অ্যাক্টিভ সাইট প্রধানত এক রকমের সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়। আর রিঅ্যাক্টিভ ইনডিউসড ফিট মডেলে কি বলা হচ্ছে? ইনডিউসড ফিট মডেল দিয়েছিলেন যে বিজ্ঞানী, তো তিনি হচ্ছেন ড্যানিয়েল ই কোসল্যান্ড। তো ইনডিউসড ফিট মডেলে এক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাক্টিভ সাইট কিন্তু কোনো রকম রিজিড স্ট্রাকচার নয় এবং অ্যাক্টিভ সাইট প্রধানত সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হবে। প্রথম রিঅ্যাক্টিভ সাইট যখন অ্যাক্টিভ সাইটকে যখন টাচ করবে তখন এই অ্যাক্টিভ সাইটের তখন একটা কনফরমেশনাল চেঞ্জেস ঘটবে, অর্থাৎ অ্যাক্টিভ সাইট তখন সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইটের সঙ্গে কমপ্লিমেন্টারি হয়ে যাবে। তাহলে দেখো, এই অ্যাক্টিভ সাইটের একটা কমপ্লিমেন্টারি পরিবর্তন ঘটছে এবং তার ফলে অ্যাক্টিভ সাইট তখন রিঅ্যাক্টিভ সাইটের সঙ্গে একটা কমপ্লিমেন্টারি গঠন এক্ষেত্রে তৈরি করছে। ঠিক আছে, তাহলে এই যে মডেল, তো এটাই হচ্ছে ইনডিউসড ফিট মডেল এবং এই ইনডিউসড ফিট মডেল দিয়েছিলেন যে বিজ্ঞানী, তিনি হচ্ছেন ড্যানিয়েল ই কোসল্যান্ড। এবং ইনডিউসড ফিট মডেলে এটাই বলা হচ্ছে যে অ্যাক্টিভ সাইট প্রকৃতপক্ষে একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার এবং সাবস্ট্রেট যখন যুক্ত হয় তখন অ্যাক্টিভ সাইটের পরিবর্তন ঘটে এবং তার ফলে এই অ্যাক্টিভ সাইট তখন সাবস্ট্রেটকে খুব দৃঢ়ভাবে যুক্ত করে এবং তার ফলে যেটা তৈরি হয় তো সেটাই হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। ওকে, সো দিস ইজ কল্ড ইনডিউসড ফিট মডেল অফ এনজাইম অ্যাক্টিভিটি। এবং তার সঙ্গে সঙ্গে ড্যানিয়েল ই কোসল্যান্ডের যে ইনডিউসড ফিট মডেল, এই ইনডিউসড ফিট মডেল এটা বলা হচ্ছে যে অ্যাক্টিভ সাইটের প্রধানত দুটো রিজিয়ান্স আছে, একটি হলো বাট্রেসিং সাইট এবং আর একটা ক্যাটালাইটিং সাইট। তো বাট্রেসিং সাইট আমরা কাকে বলবো? যেটা অ্যাটাচ উইথ দ্য সাবস্ট্রেট, মানে অ্যাক্টিভ সাইটের যে অংশ সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয় তো তাকেই বলা হয় বাট্রেসিং সাইট। আর অ্যাক্টিভ সাইটের যে অংশ প্রধানত সাবস্ট্রেটের বিভিন্ন বন্ডকে ব্রেক করে অথবা বন্ডকে তৈরি করে তার সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করে তো তাকেই বলা হয় ক্যাটালাইটিক সাইট। তাহলে অ্যাক্টিভ সাইটের দুটো পার্ট, একটা হচ্ছে সাবস্ট্রেটের সঙ্গে অ্যাটাচ করার একটা পার্ট, তো তাকে বলা হয় বাট্রেসিং সাইট, এবং আরও একটা হলো সাবস্ট্রেটকে চেঞ্জ করার পার্ট, মানে সাবস্ট্রেটের মধ্যে বন্ড তৈরি করা এবং বন্ডকে ভাঙা। তাহলে অ্যাক্টিভ সাইটে মোট দুটো রিজিয়ান্স আমরা দেখতে পাই। ধরা যাক এক্ষেত্রে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট আছে, সুতরাং এই অ্যাক্টিভ সাইটের যে অংশটা প্রধানত সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয় তো তাকেই আমরা বলবো বাট্রেসিং সাইট, আর যে অংশটা প্রধানত সাবস্ট্রেটকে চেঞ্জ করবে, এখানে যদি সাবস্ট্রেট যদি লেগে থাকে তো এই অংশটা সাবস্ট্রেটকে চেঞ্জ করবে, তো একেই আমরা বলবো ক্যাটালাইটিক সাইট। রাইট, ওকে। তাহলে আমরা এক্ষেত্রে এটা দেখে নিলাম যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কিভাবে এনজাইমের কাজে প্রভাবিত করে, অর্থাৎ একটা স্পেসিফিক এনজাইমের জন্য স্পেসিফিক সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সাবস্ট্রেট ঘনত্বের জন্য, ধরা যাক কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেট আছে এবং সেই সাবস্ট্রেট ঘনত্বই মানে হচ্ছে কেএম, যদি কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেটের জন্য কোনো এনজাইমের কেএম ভ্যালু যদি বেশি হয়, জানবে যে সেই সাবস্ট্রেটের প্রতি তার অ্যাফেকশন বেশি। আবার কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেটের জন্য এনজাইমের কেএম ভ্যালু যদি কম হয় তাহলে জানবে যে ওই সাবস্ট্রেটের প্রতি সেই এনজাইমের অ্যাফিনিটি কিন্তু অনেক কম। রাইট, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরস। তো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেম্পারেচার। দেখো, এনজাইম প্রধানত খুব ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচারে কাজ করে, মানে হিউজ রেঞ্জ অফ টেম্পারেচারে সে কাজ করে না। এরকম নয় যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যেই এনজাইম অ্যাক্টিভ হয়, সো নট দ্যাট। অ্যাকচুয়ালি এনজাইম ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচারে কাজ করে এবং যে রেঞ্জ অফ টেম্পারেচারে এনজাইম জেনারেলি কাজ করে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচারে এনজাইম খুব ভালো কাজ করে এবং এনজাইম তার সব থেকে হাইয়েস্ট অ্যাক্টিভিটি দেখায় যে টেম্পারেচারে, তো তাকেই আমরা বলবো অপটিমাম টেম্পারেচার।
সুতরাং হাইয়েস্ট অ্যাক্টিভিটি অ্যাট দ্য অপটিমাম টেম্পারেচার, সমস্ত এনজাইমের কিন্তু অপটিমাম টেম্পারেচার আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অপটিমাম টেম্পারেচার হলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। অর্থাৎ 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এনজাইম তার অ্যাক্টিভিটি সব থেকে ভালো করে। কিন্তু যদি কোনোভাবে অপটিমাম টেম্পারেচারের থেকে কম যদি টেম্পারেচার হয়, কমাতে কমাতে যদি এরকম হয়, লো টেম্পারেচারে এনজাইম প্রধানত ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং হাই টেম্পারেচারে এনজাইম প্রধানত ডিনেচিওর হয়, তাহলে এনজাইমের ক্রিয়াতে প্রধানত যে টেম্পারেচারের যে ভূমিকা সেটা যদি আমরা গ্রাফের সাহায্যে দেখি, এক্স অ্যাক্সিস ওয়াইজ গ্রাফ এবং ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমরা ভেলোসিটি ধরেছি, তাহলে দেখো একদম যখন লো টেম্পারেচার আছে প্রধানত কোনো রকম রিয়াকশন হচ্ছে না, এই সময় এনজাইম ইনঅ্যাক্টিভ আছে। আবার দেখো যখন হাই টেম্পারেচার আছে এই সময় কোনো রকম রিয়াকশন হচ্ছে না, তার মানে এই জায়গাতে প্রধানত এনজাইম একদম ডিনেচিওর্ড হয়ে আছে। তাহলে লো টেম্পারেচারে এনজাইম ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আবার হাই টেম্পারেচারে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তাহলে এটা হচ্ছে ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার। তো এই রেঞ্জ অফ টেম্পারেচারে এনজাইম প্রধানত অ্যাক্টিভ থাকে। ধীরে ধীরে আমরা যখন টেম্পারেচার বাড়াবো তখন প্রথমে এনজাইমের কাজ প্রধানত বাড়বে এবং তারপরে টেম্পারেচার যত আরও বাড়াতে থাকবে তখন এনজাইমের কাজ ক্রমশ কমতে থাকবে এবং তার ফলে টেম্পারেচারের উপর কোনো কেমিক্যাল রিয়াকশনের ভেলোসিটি এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত, তো সেটা প্রধানত বেল শেপেড ফর্ম হবে। তাহলে দেখো একদম লো টেম্পারেচারে এনজাইম ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আমি এখানে ক্রস করছি, একদম হাই টেম্পারেচারে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আবার টেম্পারেচার যত বাড়াবো এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, সো দিস ইজ দ্য অপটিমাম টেম্পারেচার। এবং অপটিমাম টেম্পারেচার এক্ষেত্রে ভেলোসিটি ম্যাক্সিমাম, তার মানে কি এনজাইম সব থেকে তার বেশি পরিমাণে তার অ্যাক্টিভিটি দেখাচ্ছে, তার মানে এনজাইম এক্ষেত্রে হাইলি অ্যাক্টিভ হয়ে আছে, রাইট। আবার যত কি করব, যত আমরা টেম্পারেচার এই অপটিমাম টেম্পারেচার থেকে কমাবো তত কিন্তু এই ভেলোসিটি কমতে থাকবে, তার মানে এনজাইম ধীরে ধীরে ইনঅ্যাক্টিভ হচ্ছে। তাহলে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি, প্রথমে দেখো টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি প্রথমে কি হবে, প্রথমে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ইনক্রিজ করে একদম ম্যাক্সিমাম লেভেলে চলে যাবে, তারপরে আরো যদি বাড়াতে থাকে তারপর ক্রমশ কি হবে, এটা কিন্তু ডিক্রিজ করবে। এবং এই জায়গাতে একটা টার্ম আছে সেটা হচ্ছে Q10। তাহলে ইনক্রিজ এনজাইম অ্যাক্টিভিটি বাই ইনক্রিজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে এইভাবে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধিতে প্রধানত এনজাইমের ক্রিয়া প্রধানত বাড়তে থাকবে, তো একেই আমরা বলবো Q10, রাইট। তাহলে কি পরিমাণ বাড়ছে, তো তাকেই আমরা বলবো Q10 ভ্যালু। আবার বলছি, ক্রমশ যদি আমরা টেম্পারেচার যদি বাড়াতে থাকি তাহলে প্রথমে এনজাইম কি হবে, অ্যাক্টিভ হবে, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ক্রমশ বাড়তে থাকবে, তারপর ধীরে ধীরে টেম্পারেচার বাড়ালেও এই ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তত কমতে থাকবে, রাইট। এবং সেই কারণের জন্যই টেম্পারেচার এবং ভেলোসিটি এই যে গ্রাফ এনজাইমের, তো এটা অনেকটা বেল শেপেড গ্রাফ হয় এবং এরকম গ্রাফ কিন্তু পিএইচ এর মধ্যেও আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে দেখো এই জায়গাতে স্টার্ট ডিনেচিওর এট দ্য 50 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টেম্পারেচার বাড়াতে বাড়াতে যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হবে তখন এনজাইম তখন ডিনেচিওর হতে শুরু করবে এবং 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এনজাইম প্রধানত ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কেবলমাত্র মাসেল অ্যাডিনাইলেট কাইনেজ জেনারেলি এই টেম্পারেচারে ডিনেচিওর অথবা ইনঅ্যাক্টিভ হয় না, কারণ মাসেল অ্যাডিনাইলেট কাইনেজ প্রধানত আমাদের দেহতে এটিপি তৈরি করে। আমরা যখন ভিগোরাস যখন এক্সারসাইজ করি তখন দেহের টেম্পারেচার অনেক বেড়ে যায়, সেলের মধ্যে মাসেলসের মধ্যে টেম্পারেচার বেড়ে যায়, তো মাসেল অ্যাডিনাইলেট কাইনেজ এই সময় এটিপি তৈরি করে। তাহলে এক্সেপশন হচ্ছে মাসেল অ্যাডিনাইলেট কাইনেজ, রাইট। তাহলে প্রথম যে ফ্যাক্টর যেটা এনজাইমকে কন্ট্রোল করে তো সেটাই হলো টেম্পারেচার। আমরা দেখলাম যে টেম্পারেচার, ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার এনজাইম কাজ করবে, অপটিমাম টেম্পারেচার কত হবে এবং তার সঙ্গে সঙ্গে Q10 ভ্যালু কি হবে এবং টেম্পারেচার এবং এনজাইমের দ্বারা কন্ট্রোলড রিয়াকশনের যে ভেলোসিটি কি হবে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিএইচ। দেখো পিএইচ অনেকটা টেম্পারেচারের মতো, তো এক্ষেত্রে এনজাইম প্রধানত ন্যারো রেঞ্জ অফ পিএইচ এ কাজ করে। এরকম নয় যে প্রচন্ড হাই পিএইচ এনজাইম কাজ করবে অথবা লো পিএইচ এনজাইম কাজ করবে, অ্যাকচুয়ালি ভেরি শর্ট রেঞ্জ অফ পিএইচ এ প্রধানত এনজাইম কাজ করবে এবং যে পিএইচ এ এনজাইম তার হাইয়েস্ট অ্যাক্টিভিটি দেখাবে, সো হাইয়েস্ট অ্যাক্টিভিটি এট দ্য স্পেসিফিক পিএইচ, তো তাকেই আমরা বলবো অপটিমাম পিএইচ। এবং প্রধানত 6 থেকে 8 পিএইচ এ এনজাইম জেনারেলি অনেক বেশি তার অ্যাক্টিভিটি দেখায়, তাহলে অপটিমাম পিএইচ অফ দ্য ম্যাক্সিমাম এনজাইম ইজ 6 থেকে 8। তাহলে দেখো পিএইচ যখন অনেক কম তখন কি হচ্ছে, ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তখন এক্ষেত্রে একদমই হচ্ছে না, মানে এনজাইম ইনঅ্যাক্টিভ আছে। আবার পিএইচ যখন ভেরি হাই, এক্স অ্যাক্সিস ওয়াইজ তো পিএইচ প্লট করি, তাহলে যত কাছে থাকবে এই যে 0 পয়েন্টের যত কাছে থাকবে তার মানে এক্ষেত্রে পিএইচ কম। খুব কম পিএইচ এনজাইম প্রধানত ইনঅ্যাক্টিভ থাকবে, আবার অত্যন্ত বেশি পিএইচ এনজাইম ইনঅ্যাক্টিভ থাকবে।
কিন্তু যখন যত পিএইচ বাড়াবো তত বাড়তে বাড়তে মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন এনজাইম তত মোর অ্যাক্টিভ হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় কি হবে, একদম অপটিমাম পিএইচ লেভেলে যাবে, তারপরে আরো যদি পিএইচ বাড়ে ক্রমশ কিন্তু ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কিন্তু কমতে থাকবে। ওকে, একটা টেম্পারেচারের মতোই গ্রাফ, এটাও কিন্তু বেল শেপেড গ্রাফ হবে। কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে, মানে এক্ষেত্রে আমরা দেখলাম যে এনজাইম প্রধানত স্পেসিফিক পিএইচ এ কাজ করে, 6 থেকে 8 পিএইচ এ এনজাইম প্রধানত ভালো কাজ করে, কিন্তু পেপসিন প্রধানত খুব লো পিএইচ এ কাজ করে, 1 থেকে 2 পিএইচ এ পেপসিন কাজ করতে পারে। আবার অ্যাসিড ফসফেটেস দেখো, অ্যাসিড ফসফেটেসের কাজ প্রধানত 3 থেকে 5 পিএইচ এ ভালো হয়। অ্যালকালাইন ফসফেটেসের কাজ প্রধানত 9 থেকে 10 পিএইচ এ জেনারেলি অ্যালকালাইন ফসফেটেস খুব ভালো কাজ করতে পারে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ইনক্রিজ ইন দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত আমরা বাড়াবো, প্রথমে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন প্রথমে বাড়বে, তারপরে ম্যাক্সিমাম ভেলোসিটি চলে আসবে এনজাইম, তো তাকে আমরা বলবো জিরো অর্ডার রিয়াকশন, এবং তারপরে কিন্তু আর এনজাইমের গতিবেগ আর বাড়বে না। ইফেক্ট অফ কেমিক্যাল মানে ইনহিবিটার। দেখো, ইনহিবিটার বা কেমিক্যাল যদি কোনোভাবে এনজাইমের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তাহলে এনজাইম এর কাজ কিন্তু বন্ধ হয়ে যায়, অর্থাৎ রিয়াকশনের ভেলোসিটি কিন্তু তখন কিন্তু কমে যায়, রাইট? সো বাইন্ডিং শাটস অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য কেমিক্যাল রিয়াকশন তখন ক্রমশ ডিক্রিজ করে। তো এরকম ডিফারেন্ট টাইপের ইনহিবিটার আছে, যেমন কম্পিটিটিভ ইনহিবিটার আছে, তার সঙ্গে সঙ্গে নন কম্পিটিটিভ ইনহিবিটার আছে, তার সঙ্গে সঙ্গে আনকম্পিটিটিভ ইনহিবিটার আছে। তো এবার আমরা এই ইনহিবিটারগুলো সম্পর্কে আলোচনা করব। যদিও তোমাদের এনসিইআরটিতে প্রধানত কম্পিটিটিভ ইনহিবিটার মেনশন করা আছে, কিন্তু তবু আমি বলেছিলাম যে কিছু কিছু বিষয় তোমাদেরকে এক্সট্রা পড়তে হবে, যাতে এগুলো সম্পর্কে আইডিয়া একদম 100% ক্লিয়ার হয়। তো সেই কারণের জন্য নন কম্পিটিটিভ এবং আনকম্পিটিটিভ ইনহিবিটার সম্পর্কেও আইডিয়া রাখবে। এবং এনজাইম ইনহিবিটার যখন পড়বে, দুটো টার্ম বা দুটো বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কেএম ভ্যালু এবং তার সঙ্গে সঙ্গে ভিম্যাক্স ভ্যালু, রাইট? তো কোন প্রকার ইনহিবিটারে এনজাইমের কেএম এবং ভিম্যাক্স ভ্যালু কিভাবে চেঞ্জ হয়, তো সেই সম্পর্কে কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম টাইপের যে ইনহিবিটার আছে তাকেই আমরা বলবো কম্পিটিটিভ ইনহিবিটার। এক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা এনজাইম এবং এটাই হলো এনজাইমের অ্যাক্টিভ সাইট, সো দিস ইজ দ্য অ্যাক্টিভ সাইট অফ দিস এনজাইম। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবস্ট্রেট আর এটা দেখছি আমরা ইনহিবিটার, এবং সাবস্ট্রেট এবং ইনহিবিটার দেখো এদের কিন্তু স্ট্রাকচার একই রকম, তাহলে সাবস্ট্রেটকেও এরকম ট্রায়াঙ্গেলের মতো দেখতে, আবার ইনহিবিটারকেও ট্রায়াঙ্গেলের মতো দেখতে। যেহেতু এদের স্ট্রাকচার একই রকম, সেই জন্য যখন ইনহিবিটার যখন প্রেজেন্ট থাকবে তখন এরা কিন্তু নিজেদের মধ্যে কম্পিটিশন করবে। সাবস্ট্রেট কম্পিটিশন করবে অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হওয়ার, আবার ইনহিবিটারও কম্পিটিশন করবে সাবস্ট্রেটের সঙ্গে অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হওয়ার, রাইট? তাহলে দেখো এই ধরনের যে ইনহিবিটার, তো তাকেই আমরা বলবো কম্পিটিটিভ ইনহিবিটার। সুতরাং ইনহিবিটার এবং সাবস্ট্রেটের এক্ষেত্রে মলিকুলার স্ট্রাকচার কিন্তু একই রকম হবে, এবং ইনহিবিটার নট বাইন্ডস টু এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বাট দ্য অ্যাক্টিভ সাইট অফ এনজাইম। ইনহিবিটার কিন্তু কখনোই এনজাইম সাবস্ট্রেটের কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয় না, এটা কিন্তু একদম ফ্রি এনজাইমের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ অ্যাক্টিভ সাইট অফ এনজাইমের সঙ্গে যুক্ত হয়। সুতরাং যেহেতু সাবস্ট্রেট এবং ইনহিবিটারের যেহেতু মলিকুলার স্ট্রাকচার একই, সেই জন্য অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হওয়ার তাদের মধ্যে কম্পিটিশন হয়, এবং এই টাইপের যে ইনহিবিশন সেটা কিন্তু রিভার্সেবল। অর্থাৎ যদি কোনোভাবে আমরা সাবস্ট্রেট ঘনত্ব বাড়িয়ে দিই, যেমন ধরো দেখো এক্ষেত্রে অনেক সাবস্ট্রেট তুমি দিয়ে দিয়েছো, সুতরাং সাবস্ট্রেট ঘনত্ব আমরা অনেক বাড়িয়ে দিয়েছি। তো সাবস্ট্রেট ঘনত্ব যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এই কন্ডিশন থেকে আমরা রিকভার করতে পারবো, অর্থাৎ তখন কিন্তু ইনহিবিটার আর ফাংশন করতে পারবে না। অর্থাৎ এই টাইপের ইনহিবিটার কিন্তু বা ইনহিবিশন কিন্তু রিভার্সেবল ইনহিবিশন। এই জায়গাতে দেখো ইনহিবিটারের পরিমাণ যখন সাবস্ট্রেটের পরিমাণের থেকে অনেক বেশি হবে, সো ইনহিবিটার ইজ গ্রেটার দ্যান দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তখন এনজাইম কিন্তু ইনঅ্যাক্টিভ হবে। কেন এনজাইম ইনঅ্যাক্টিভ হবে? কারণ তখন এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে ইনহিবিটার যুক্ত হবে, এবং সাবস্ট্রেট যুক্ত হওয়ার জন্য এনজাইমের মধ্যে কোনো রকম ফ্রি অ্যাক্টিভ সাইট পাবে না। সুতরাং এই রকম ক্ষেত্রে এনজাইম কিন্তু ইনঅ্যাক্টিভ হবে। আবার যদি কোনোভাবে আমরা সাবস্ট্রেটের পরিমাণ যদি বাড়িয়ে দিই, তাহলে ইনহিবিটারের থেকে যদি আমরা বাড়িয়ে দিই, তখন এনজাইম কিন্তু পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ধরনের যে ইনহিবিশন, তো তাকেই আমরা বলবো রিভার্সেবল ইনহিবিশন। এবং রিভার্সেবল ইনহিবিটারের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটা হচ্ছে কে এম ভ্যালু। এনজাইমের কে এম ভ্যালু বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ভিম্যাক্স রিমেইনস আনচেঞ্জড, এটা পুরো মুখস্থ করে ফেলবে। কম্পিটিটিভ ইনহিবিটারের ক্ষেত্রে এনজাইমের কে এম ভ্যালু বেশি হবে এবং ভিম্যাক্স এর ক্ষেত্রে আনচেঞ্জ হবে। কে এম ভ্যালু বেশি হওয়া মানেই সাবস্ট্রেটের প্রতি তার অ্যাফিনিটি কমে যাওয়া, কারণ সে তো অলরেডি ইনহিবিটারের সঙ্গে যুক্ত হয়ে আছে, কিন্তু ভিম্যাক্স কিন্তু অপরিবর্তিত থাকবে। এরকম টাইপেরই একটি কম্পিটিটিভ ইনহিবিটারের এক্সাম্পল হচ্ছে ম্যালোনেট। সুতরাং ম্যালোনেট হলো একটা কম্পিটিটিভ ইনহিবিটার।
কিভাবে ম্যালোনেট কার কম্পিটিটিভ ইনহিবিটর? ম্যালোনেট সাকসিনেট ডিহাইড্রোজেনেজের কম্পিটিটিভ ইনহিবিটর। সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এই এনজাইম প্রধানত সাকসিনেটকে ফিউমারেটে পরিণত করে, কিন্তু যদি কোনোভাবে ম্যালোনেট যদি মিডিয়ামে যদি উপস্থিত থাকে তাহলে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ ইনহিবিটেড হয়ে যায়, কারণ এই ম্যালোনেটের স্ট্রাকচার সাকসিনেটের মতোই, অর্থাৎ সাকসিনেট এবং ম্যালোনেট, সাকসিনেট হচ্ছে সাবস্ট্রেট এবং তার সঙ্গে সঙ্গে ম্যালোনেট হলে ইনহিবিটর। যেহেতু দুজনের স্ট্রাকচার একই রকম, অন্তত তাদের শেপ একই রকম, সেই জন্য এই ম্যালোনেট সাকসিনেট ডিহাইড্রোজেনেজের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয়ে যায়, তার ফলে সাকসিনেট এক্ষেত্রে সাকসিনেট ডিহাইড্রোজেনেজের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হতে পারে না, তার ফলে ফিউমারেট তৈরি হয় না, রাইট? সুতরাং এই জায়গাতে ম্যালোনেট ইনহিবিটর হিসেবে কাজ করছে কোন এনজাইমের ইনহিবিটর? সাকসিনেট ডিহাইড্রোজেনেজের ইনহিবিটর, রাইট? এবং দেখো এই যে কম্পিটিটিভ ইনহিবিটর প্রধানত ইউজ টু কন্ট্রোল দ্য ব্যাকটেরিয়াল প্যাথোজেন, বিভিন্ন ব্যাকটেরিয়াল প্যাথোজেনকে কন্ট্রোল করতে কম্পিটিটিভ ইনহিবিটর ব্যবহৃত হয়। এরপরে আমরা যেটা দেখব তো সেটাই হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটর। কম্পিটিটিভ ইনহিবিটর আমরা দেখলাম যে এরা প্রধানত এনজাইমের সঙ্গে যুক্ত হয়, কোনো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয় না। নন কম্পিটিটিভ ইনহিবিটর কি কাজ করে একটু দেখে নাও। ইনহিবিটর এবং সাবস্ট্রেট বাইন্ডস এট ডিফারেন্ট সাইট। তার মানে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা এনজাইম আছে এবং এনজাইমের মধ্যে বিভিন্ন সাইট থাকে। তো সাবস্ট্রেট প্রধানত কোন সাইটের সঙ্গে যুক্ত হবে? সাবস্ট্রেট তো অবভিয়াসলি অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হবে, সো দিস ইজ দ্য অ্যাক্টিভ সাইট। এবং এক্ষেত্রে দেখো এনজাইমের মধ্যে আরো একটা রিজিয়ান্স আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে রিজিয়ান্স আছে এটাই হচ্ছে অন্য একটা সাইট, তো একেই আমরা বলবো অ্যালোস্টেরিক সাইট। সো দিস ইজ অ্যালোস্টেরিক সাইট, এটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। তাহলে সাবস্ট্রেটের ক্ষেত্রে অ্যাক্টিভ সাইটের সঙ্গে নরমালি যুক্ত হচ্ছে, কিন্তু ইনহিবিটর অ্যালোস্টেরিক সাইট বা অন্য সাইটের সঙ্গে যুক্ত হয়। এবং ইনহিবিটর এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে যেমন যুক্ত হতে পারে, তার সঙ্গে সঙ্গে এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে দেখো এরকম হয় যে হয়তো কোনোভাবে কোনো একটা পার্টিকুলার এনজাইম আছে, সুতরাং এনজাইমের আগে প্রথমে সে অ্যালোস্টেরিক সাইটের সঙ্গে ইনহিবিটর যুক্ত হয়ে যেতে পারে, অথবা এরকম হয় সাবস্ট্রেট যুক্ত হয়েছে তারপরে ইনহিবিটর যুক্ত হতে পারে। তাহলে এরা প্রধানত এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে যেমন যুক্ত হয় তার সঙ্গে সঙ্গে এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। এবং প্রধানত এই রকমের ইনহিবিটর কিন্তু ইররিভার্সিবল হয়। কেন? এর কারণটা হচ্ছে ইনহিবিটর যখন অ্যালোস্টেরিক সাইটের সঙ্গে যুক্ত হয় তখন অ্যাক্টিভ সাইটকে সে এমনভাবে নিষ্ক্রিয় করে দেয় বা অ্যাক্টিভ সাইটের গঠন এমনভাবে পরিবর্তিত করে দেয়, অনেক সময় সাবস্ট্রেট তার সঙ্গে যুক্ত হতে পারে না। বা এরকম কন্ডিশনে যদি কোনোভাবে ইনহিবিটর যদি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সাবস্ট্রেটের পরিমাণ বাড়ালেও সেই এনজাইমকে আর অ্যাক্টিভ করা যায় না। সুতরাং এই টাইপের যে ইনহিবিশন, তো একেই আমরা বলবো ইররিভার্সিবল ইনহিবিশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়িয়েও কিন্তু আমরা এনজাইমকে অ্যাক্টিভ করতে পারি না। সো দিস টাইপ অফ ইনহিবিশন ইজ কল্ড ইররিভার্সিবল ইনহিবিশন। এক্সাম্পল কি? যেমন সায়ানাইড। তো সায়ানাইড ইনহিবিটর মাইটোকন্ড্রিয়াল সাইটোক্রোম অক্সাইডেস বা মাইটোকন্ড্রিয়াল রেসপিরেটরি চেন এনজাইমকে প্রধানত এই সায়ানাইড ধ্বংস করে দেয়। তাহলে এটাই কিন্তু প্রকৃতপক্ষে নন কম্পিটিটিভ ইনহিবিটর। এবং নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার এনজাইমের ক্ষেত্রে Km আনচেঞ্জ থাকবে। কেন Km আনচেঞ্জ থাকবে? কারণ ইনহিবিটর তো অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হচ্ছে না, তো সেই কারণের জন্য Km এক্ষেত্রে আনচেঞ্জ থাকবে, কিন্তু Vmax এক্ষেত্রে কমবে। তাহলে Vmax কি হবে? কমবে। আগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আগের ক্ষেত্রে আমরা এটা দেখেছিলাম যে Km বাড়বে, Km যদি বাড়ে কোনোভাবে অ্যাফিনিটি কমবে এবং Vmax অপরিবর্তিত থাকবে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে। আর নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে আমরা কি দেখলাম? Km অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ থাকবে এবং Vmax কিন্তু কমবে, রাইট? তো এটাই হচ্ছে প্রধানত নন কম্পিটিটিভ ইনহিবিটর। এবং এরপরে আমরা দেখব যে আনকম্পিটিটিভ ইনহিবিটর কাকে বলে। আনকম্পিটিটিভ ইনহিবিটর জেনারেলি বাইন্ডস টু দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স টু ফর্ম দ্য ESI। তার মানে কি? ধরে রাখো এই ক্ষেত্রে এনজাইম আছে এবং এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হয়ে আছে। সো এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হয়ে আছে এবং এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে যখন ইনহিবিটর যুক্ত হচ্ছে তখনই এই টাইপের যে ইনহিবিটর শুধুমাত্র এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয় এবং তাহলে এনজাইম সাবস্ট্রেট ইনহিবিটর কমপ্লেক্স তৈরি করে। বাইন্ডিং অফ দ্য ইনহিবিটর ডিপেন্ডস আপন দ্য সাবস্ট্রেট বাইন্ডিং। তাহলে ইনহিবিটরের এই যুক্ত হওয়া সাবস্ট্রেটের যুক্ত হওয়ার উপর নির্ভর করে। কিভাবে? যদি সাবস্ট্রেটের পরিমাণ কম হয় তাহলে ESI এর পরিমাণ কম হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এটাই বুঝছি যে আনকম্পিটিটিভ ইনহিবিটর সবসময় এটা দেখে যে এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত আছে কিনা। যদি যুক্ত থাকে তখন ইনহিবিটর ওই ES কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হবে। আর এক্ষেত্রে যদি যুক্ত না থাকে
তখন কিন্তু ইনহিবিটর যুক্ত হবে না। সেই জন্য সাবস্ট্রেটের পরিমাণ যদি কম হয় তাহলে ইএসআই কিন্তু কম হবে, আবার সাবস্ট্রেটের পরিমাণ যদি বেশি হয় তাহলে ইএসআই বেশি হবে। অর্থাৎ ইনহিবিটর সবসময় দেখে নেবে যে ইএস কমপ্লেক্স তৈরি হয়েছে কি না। সাবস্ট্রেট যদি বেশি হয় তবেই কিন্তু ইএস কমপ্লেক্স তৈরি হওয়ার প্রবাবিলিটি থাকবে এবং তবেই কিন্তু ইনহিবিটর ওই ইএস কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হবে। তো এই টাইপের ইনহিবিশন প্রধানত হিউম্যানের ক্ষেত্রে খুবই রেয়ার হয়। যেমন এই ধরনের ইনহিবিশন ঘটায় ফিনাইল অ্যালানাইন। তো ফিনাইল অ্যালানাইন প্রধানত প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেসকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তো এটাই প্রধানত আনকম্পিটিটিভ ইনহিবিটরের এক্সাম্পল, এবং আনকম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কেএম এবং ভিম্যাক্স দুটোই কিন্তু কমবে। কিন্তু কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কিন্তু বাকি দুটো ইনহিবিশনও কিন্তু একটু তোমাদেরকে পড়ে রাখতে হবে, কারণ কনসেপশন ক্লিয়ারেন্স অত্যন্ত জরুরি। যেটা আমি বারবার বলছিলাম যে এনসিইআরটিতে তোমরা পড়ছো 98% এনসিইআরটি পড়ো এবং বাকি 2% আরও কিছু কিছু এক্সট্রা অংশ তোমরা পড়ে নাও, যাতে এনসিইআরটির প্রত্যেকটা টার্মিনোলজি যাতে ক্লিয়ারলি বুঝতে পারো, তবেই কিন্তু প্রিপারেশন কিন্তু কম্প্যাক্ট হবে। অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে শুধুমাত্র এনসিইআরটি টোটাল ফলো করে যাও, তো আমি বলছি যে 98% তোমরা ফলো করো এবং 2% কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে রাখো, রাইট? তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টোটাল সিলেবাস ওয়াইজ যদি 2% এক্সট্রা ইনফরমেশন একটু নিয়ে রাখতে পারো তাহলে প্রিপারেশন একদম 100% কমপ্লিট হবে। এবং আমি এইগুলো সম্পর্কেই আলোচনা করব, অর্থাৎ কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে যেমন তোমাদের সঙ্গে আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে এনসিইআরটি থেকেই বিভিন্ন বিষয়গুলো তুলে সেগুলো নোট ফর্মে লিখে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। আরও এক রকমের ইনহিবিশন আছে, তো তাকেই আমরা বলবো অ্যালোস্টেরিক ইনহিবিশন। তাহলে অ্যালোস্টেরিক সাইট মানে কি? অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্য যে সাইট থাকে এনজাইমে, তো তাকেই আমরা বলবো অ্যালোস্টেরিক সাইট। যখন এনজাইম বাইন্ডস টু ইনহিবিটর বাইন্ডস টু এনজাইম আদার দ্যান অ্যাক্টিভ সাইট, এবং তার ফলে কি হবে, অ্যাক্টিভ সাইটের গঠনগত পরিবর্তন হবে এবং তখন কিন্তু সাবস্ট্রেট আর এনজাইমের সঙ্গে অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হতে পারবে না। এক্সাম্পল কি? ইনহিবিশন অফ দ্য হেক্সোকাইনেজ বাই গ্লুকোজ 6 ফসফেট। তাহলে আমরা প্রত্যেকে জানি যে গ্লুকোজ থেকে প্রধানত গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয় গ্লাইকোলাইসিস পদ্ধতিতে। এক্সিলেন্ট এক্সাম্পল অফ অ্যালোস্টেরিক ইনহিবিশন। এর পরের দিন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ এনজাইম সম্পর্কে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মেনলি এনজাইমের কাজে কারা হেল্প করবে বা কারা প্রভাবিত করবে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটিতে যে অংশগুলো তোমাদেরকে পড়তে হবে, প্রথমেই যেটা বললাম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন পড়ছো তার সঙ্গে সঙ্গে এনজাইম কনসেন্ট্রেশনও কীভাবে কোনো ভেলোসিটিকে কোনো কেমিক্যাল রিয়াকশনের ভেলোসিটিকে কন্ট্রোল করে সেটাও মাথায় রাখতে হবে। সুতরাং যত এনজাইমের কনসেন্ট্রেশন বাড়াবো ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তত বাড়বে এবং গ্রাফকে অনেকটা এরকম দেখতে হবে। আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কি হবে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বাড়বে এবং তারপরে সেটা কিন্তু আর বাড়বে না, ভেলোসিটি অফ দ্য রিয়াকশন একদম স্ট্যাটিক হয়ে যাবে আর বাড়বে না। তো প্রধানত গ্রাফকে অনেকটা এরকম দেখতে হয় এবং এই জায়গাতে প্রধানত কেএম ভ্যালু একটু মাথায় রাখতে হবে। এবং এনজাইমের এই যে কেএম ভ্যালু, কেএম যদি বেশি হয় তাহলে কোনো সাবস্ট্রেটের প্রতি এনজাইম প্রধানত হাই অ্যাফিনিটি দেখায়, আর কেএম যদি কম হয় তাহলে লো অ্যাফিনিটি দেখায়। এর সাথে সাথে কিছু টার্ম বললাম যে ফার্স্ট অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার এবং স্টেডি স্টেট কাকে বলে। তারপরে দেখো লক অ্যান্ড কি হাইপোথেসিস এবং ইনডিউসড ফিট মডেল, এগুলো সম্পর্কে একটু পড়তে হবে যে কোন সায়েন্টিস্ট দিয়েছিলেন, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি মানে টেম্পারেচার আমরা দেখলাম, তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে পিএইচ কিভাবে এনজাইমের কাজে প্রভাবিত করে, সাবস্ট্রেট ঘনত্ব কিভাবে প্রভাবিত করে এবং ডিফারেন্ট টাইপের ইনহিবিটর দেখলাম, কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ এবং আনকম্পিটিটিভ ইনহিবিটর। ওকে, তাহলে ইনহিবিটর প্রধানত দুই ধরনের হতে পারে, একটা রিভার্সেবল আর একটা ইররিভার্সেবল। রিভার্সেবল ইনহিবিটরের ক্ষেত্রে প্রধানত সাবস্ট্রেট ঘনত্ব বাড়িয়ে আমরা এনজাইমকে ইনহিবিটরের হাত থেকে রক্ষা করতে পারি, আর ইররিভার্সেবল ইনহিবিটরের ক্ষেত্রে সাবস্ট্রেট ঘনত্ব বাড়ালেও এনজাইম কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, যেমন সায়ানাইড পয়জনিং এর ক্ষেত্রে এই ঘটনা দেখা যায়। এবং লাস্ট আমরা যেটা দেখলাম সেটা হলো অ্যালোস্টেরিক ইনহিবিশন। তো পরের ক্লাসে আমি একদম আলোচনা করব ক্লাসিফিকেশন অফ এনজাইম, ডিফারেন্ট ক্লাসেস অফ এনজাইম, 7 ক্লাসেস অফ এনজাইম প্রধানত আছে, 7 এনজাইমের 7টা ক্লাস আছে। তো পরের ক্লাসে আমি এই সমস্ত ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কোফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে কো এনজাইম সম্পর্কে আলোচনা করব। আশা করি এনজাইমের এই সিরিজ তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তোমাদের অনেকের এনজাইম সম্পর্কে কনফিউশন হয়, আমি একদম সিম্পল বাংলাতে নোট ফর্মে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। বায়োকেমিস্ট্রি সিরিজ শেষ হলে তোমাদের যদি ভালো লাগে আমার ক্লাস, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোন টপিকস নিয়ে আলোচনা করতে হবে, তো সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।